দেখেন কেউ চাচ্ছুটা কি, ওটা সম্ভবই না। আফ্রিদিকে নিয়ে অনেক রিউমার হয়, অনেক গসিপ হয়। দিঘি কি কন্ট্রোভার্সির রানী কিনা? আফ্রিদি শুধুই ফ্রেন্ড। ফ্রেন্ডের থেকে একটু বেশি, দিঘি কাজের থেকে টিকটকে বেশি সময় দিচ্ছে। সব নায়িকা সবকিছুই করে, কিন্তু হেডলাইনটা যখন হয় তখন দিঘিও বাকিরা। আমি একটা পার্সন যে কিনা ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা সবকিছুই নাই। তোর সাথে একটা বর নেই, তোর একটা হাজবেন্ড তো দরকার। দিঘির কি কোনো ভুল ছিল? আমার ভুল বলবো না, আমার শিক্ষা ছিল অনেক এখানে। তোমার ভক্ত বেশি না হেটার সংখ্যা বেশি? ও আমাকে যেভাবে জ্বরে ছবি তুলে, দর্শক আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। আজ আমাদের অতিথি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। সঙ্গে আছেন জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম শাহ। শুভেচ্ছা রাইজিং বিডি স্পেশালে। থ্যাংক ইউ। শুরুতেই আসলে জানতে চাচ্ছিলাম যে দিঘির অনেক কাজ নিয়ে ব্যস্ততা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, আসলে তোমার এখনকার ব্যস্ততা কি? আমার এখনকার ব্যস্ততা, আমি 2টা ওয়েব ফিল্ম শেষ করেছি, 2টা ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য। আর আমার একটা ছবির কথা চলছে, ওইটা এখন আসলে বলতে চাই না, ওইটা টিম থেকে হয়তো বা জানানো হবে। এবং সামথিং স্পেশাল, দেখা যাক কোনটা কত দূর যায়, যদি হয়ে যায় আল্লাহর রহমতে। আর দাদাকেও দেখছি বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত, বিশেষ করে ফ্যাশন ফটোশুট যেটাকে বলি আমরা, তো সেই কাজের ব্যস্ততা আসলে কি এখনকার সময় চলছে? ব্যস্ততা অনেক চলছে, যেহেতু আবার সামনেই কোরবানির ঈদ। সেই ঈদ উপলক্ষে অনেক কাজ করছি। এর মধ্যে আজকে দিঘির সাথে আমার কথা হলো, ওকে নিয়েও কিছু কাজ করব। ওর তো শিডিউলই পাই না, ওর এত শিডিউল মানে জমা থাকে, তার মধ্যে আমি মানে এনিহাও ওর কাছ থেকে বের করে নেই। কারণ আমার কাছের যে মানুষগুলো, আমি তাদেরকে নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। কিন্তু এর মধ্যে অনেক কাজই আছে। আপনারা দেখলেন যে রিসেন্ট আমি একটা কাজ করলাম কলকাতায়, একটা মুভি মুক্তি পেয়েছে। তার মধ্যে গতকাল একটা শ্যুট করেছি, একটা পার্লারে শ্যুট করেছি। এবং আমার 2-3টা ব্র্যান্ডের সাথে যে ব্র্যান্ডগুলোর সাথে আমি অ্যাম্বাসেডার হয়েছি, সেগুলো শুধু কালকে কাজ হয়েছে। না, যেটা তুমি বলছিলা মাত্র যে দিঘির শিডিউল পাচ্ছ না, কিন্তু এটা তো আমরা মানতে রাজি না, কারণ তোমার প্রায় কাজই দেখা যাচ্ছে দিঘি দিঘি দিঘি। না, এটা অনেকে ভাবে যে দিঘি আমার খুব কাছে, আমার এক ফোনে হয়তো ফোন ধরে, কিন্তু না, ও আমারও এক ফোনে ফোন ধরে না। আচ্ছা, যার জন্য আমার কি করতে হয়, আমার ওর বাসায় চলে যেতে হয়, ওকে গিয়ে ঘুম থেকে ওঠাই, তারপর ওকে কিন্তু মারি, ওকে কিন্তু বকা দেই। অনেকে হয়তো জানে না যে ওর সাথে আমার একটা বন্ধুর সম্পর্ক, একটা বাচ্চার সম্পর্ক, একটা বাবা মেয়ের সম্পর্ক। আজকে ওর বাবাকেও আমি বলছিলাম যে আমি কিন্তু দিঘিকে অনেক শাসন করি, একদম একদম, কারণ ওর মা ছিল আমার বন্ধুর মেয়ে। হ্যাঁ, ওর সাথে আমি বন্ধুর আচরণ করি, যে কাজ করতে গেলে তো এটা করতেই হবে আমাদের। ওকে পাই মানে 3 দিন ধাক্কালে একদিন আর কি, ঠিক আছে মামা যাও চলো ওদিন করি। এটা কিন্তু অনেকে কমপ্লেইন করে দিঘি ফোন ধরে না। দিঘির কাছে আসি যে এই যে তুমি যে কমপ্লেইনগুলো বললা যে দিঘিকে তুমি সহজেই পাচ্ছ না, তো এটা কি আসলে কতটা সত্য? দিঘি আসলে না, সহজে পাচ্ছে না বলতে, আগে দেখা যেত কি আমি প্রচুর ফটোশুট করতাম মামার সাথে, এবং ফটোশুট জিনিসটা তো কিন্তু মামার থেকেই আমার এই জগতে আসা হয়েছে বড় হওয়ার পরে। তো টানা অনেকগুলো করার পরে আমার মনে হয়েছে যে আমারও একটা ব্রেক দেওয়া উচিত, কারণ মানুষ আসলে অহরহর একটা ফেস দেখলেও অনেক সময় বিরক্ত হলেও হতে পারে, কমন ফেস হতে পারে। তারপরে আমরা যখন আবার কোনো একটা ফিল্মের কাজ করি, কিংবা যখন কোনো এরকম স্পেশাল কিছু কাজ করি, তখন না ওইটার শুটিংয়ের জন্য দেখা যায় 7-8 দিন 10 দিন ওটাতে সময় দিতে হয়। আর স্পেশাল কাজের আগে আমি পার্সোনালি চেষ্টা করি যে একটু হিডেন থেকে কাজটা আসলে মনে হয় মানুষ একটু তখন বেশি দেখার আগ্রহটা পায়, যে অনেকদিন পর দেখছি। একটা মাস একটু কম দেখলে মানুষ তখন আসলে বেশি করে। তো ওই জায়গা থেকে হয় কি, এরকম একের পর এক যখন সিনেমার কাজ নিচ্ছি কিংবা ওয়েবের কাজগুলো নিচ্ছি, তখন দেখা যায় এগুলো কাজও একটু কমিয়ে দিচ্ছি। আর মামা তো এখন ফটোশুট ছাড়াও বাইরে অন্যান্য অনেক কাজ করছে, তো দেখা যায় ওগুলো কাজে আসলে আমি অনেক সময় দিতে পারি না, কিংবা ওইগুলো কাজে আমার রোলটা হয়তো বা কম। কিন্তু যখন যেদিন যেটা হয়, সে আমাকে ইনফর্ম করেই বলে, তুই কি করবি, তুই পারবি, আচ্ছা তুই পারবি না তাইলে আমি অন্য জায়গায় দিচ্ছি। বিষয়টা এরকম, ফার্স্ট ফোনটা দিঘির কাছে যায়, তারপরে দিঘি ডিনাই করলে অন আদার্স। যেটা হচ্ছে আমি যেটা বলতেছি তোমাকে, যেটা হচ্ছে যে দিঘি, বারিশ, অপু, আমরা কিন্তু একটা ফ্যামিলিয়ার মতো হয়ে গেছে। যে কোনো প্রোগ্রামে দেখবা হয় বারিশ না দিঘি না অপু বা গৌতম শাহ, এরকম একটা হয়ে যায়।
কারণ আমার কাছে যে শোগুলো আছে প্যাকেজ থাকে, হয় দিঘি বারিশ, হয়তো বা বারিশ অপু, এরকম হয়তো দিঘি শিডিউল পাচ্ছি না, তখন দেখা গেল ওই দুজনকে আমার নিতে হচ্ছে। তো সেই সুবাদে হয় কি আমার একটা ফ্যামিলিয়ার হয়ে গেছে। না, কিন্তু অনেক সময় আবার দেখা যায় যে তোমাদেরকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক গসিপিং হয় বা ট্রোল হয়, তো এই বিষয়টা দিঘি আসলে কিভাবে দেখো, যে এই যে তোমাকে জড়িয়ে দাদাকে নিয়ে ট্রোল করা হয়? দেখো, আমার নিজের মামাকেই তো এখানে ছাড় দেয়। রাইট রাইট। ও, তার মানে আমি বাইরের মামা? না, আমার আপন মামাকে নিয়েও কিন্তু মানুষ খারাপ কথা বলতে বাদ দেয়নি। সো এই জিনিসটা তখন অনেক গায়ে লাগতো যে কি বলবে, কি করবে। এবং একটা সময় হয়েছে কি, মামা পর্যন্ত আমাকে বলতো যে এইভাবে ছবি তুলিস না, গসিপ হবে। এখনো বলে এটা করিস না, গসিপ হবে। ও এখনো আমার কাছে শিশু, ও এখনো শিশু। ও আমাকে যেভাবে জ্বরে ছবি তোলে বা হয় না যে, ও কিন্তু ওই সেন্স নেই মামা ওই বাবার মতো মানুষ খারাপ বলবে বা কিছু বলবে। অত্যন্ত কাছের, এবং মামা আসলে মামাকে মামা ডাকি, আমি তাকে মামা মিন করেই মামা ডাকি। আমি এমনও দিন আছে যে রাত্রি 2টা-3টায় আমি বাসায় ঢুকছি, শুটিং শেষ করে, কোনো কাজ শেষ করে, মামা জান আজকে এটা হয়েছে, এইটা বলছে, এখন কি করা যায়। মানে আমরা কিন্তু অনেক কনসাল্ট করি। মামা আবার আমাকে, যেমন মামা কালকে 2টা পর্যন্ত শুটিং করছে, শেষ করেই রাস্তার মধ্যে আমাকে ফোন দিয়েছে, এই যে আমি হাইটেটা বাসায় যাচ্ছি, বুঝছিস কি হয়েছে আজকে, শোন এখনই। তো আমাদের হচ্ছে এই সম্পর্ক, যে মামা কিছু একটা শেষ করে সম্পর্ক আছে, আমিও সাথে সাথে মামাকে বলি। তো আমরা হচ্ছে মানে মোর দেন আ ফ্যামিলি। এবং মামা আজকে যখন দুপুরবেলা আমার বাসায় খাচ্ছিল, আমরা একসাথে লাঞ্চ করছিলাম, মামা বলছিল যে কারো বাসায় সে তো কোথাও খায় না, এটা তো আমরা কম বেশি জানি, সে কিন্তু সেটেও খায় না। তো বলছিল যে আমি কারো বাসায় খাই না, আমি কেন জানি তোর বাসায় আসলে আমার মনে হয় আমি নিজের বাসায় খাই। আসলে এই বন্ডিং গুলো আসলে যখন আমাদের থাকে, আমরা তো আসলে ক্যামেরার সময়, ক্যামেরার সামনে থাকলে এত কিছু চিন্তা করে কিছু করি না, আমরা তো আসলে নিজেদের মানুষকে বেশি। আচ্ছা, আমরা এখন সিনেমা চলে আসি। যে তুমি যেহেতু শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে তোমার আগমন, এর আগে তুমি বিজ্ঞাপন করেছো, তো শিশু শিল্পী হিসেবে দিঘি তো মাত করেছে, একদম দর্শক প্রিয়তার তুঙ্গে ছিল। তো এরপরে লম্বা একটা গ্যাপ, সেই গ্যাপটা আসলে কেন? গ্যাপটা ছিল হচ্ছে আমার মার একটা ইচ্ছা ছিল যে একটা বয়স পরে গ্যাপ হবে, এবং তারপরে একটা ডিসিশন হবে যে আসবো নাকি আসবো না। এবং সে একটা কথা বলতো যে আমি একটা বয়স পরে দিঘিকে বাংলাদেশেই রাখবো না, আমি লুকানোর জন্য দরকার হয় বিদেশে নিয়ে যাব। মায়ের ইচ্ছা, মানে আমি তাকে দেখাবো না, মানে একদমই দেখাবো না, যে দিঘিকে যাতে ভুলে যায় যে দিঘি নামের একটা শিশু শিল্পী ছিল, কিন্তু সে যখন নায়িকা হয়ে যদি কখনো আসে, তখন যদি শিশু শিল্পী জিনিসটা আর মাথায় না থাকে, তখন যদি নায়িকা ভাবেই আবার নতুন করে একসেপ্ট করে। তো এই জিনিসটা তার একটা প্ল্যানিং ছিল যে একটা লম্বা গ্যাপ থাকবে আমার লাইফে, তারপরে আমি আসবো এবং তারপরে আমার ক্যারিয়ারটা করতে সুবিধা হবে। তো ওই সময়টায় এটা যেহেতু তার একটা প্ল্যানিং ছিল, তো ওই জায়গা থেকে সে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি 1 বছর কাজ করি। তারপরে যেহেতু আমারও পড়াশোনার একটা চাপ বাড়ে, আমারও ক্লাস বাড়তে থাকে, তো বাবা তখন ডিসিশন নিল যে না, এসএসসির আগ পর্যন্ত আর কাজ হবে না। তো ক্লাস 2তে থাকতে আমি লাস্ট কাজ করি, তারপরে তো অফই হয়ে গেল। তারপরে 8টা বছর একটা গ্যাপ গেল। 8 বছর গ্যাপের পরে আসলে তখনও আমার ইন্টেনশন ছিল না যে আমি সিনেমায় ব্যাক করব। তখন মনে হচ্ছিল যে আচ্ছা আরও কিছুদিন পড়াশোনা করি, তারপরে দেখা যাক কি করা যেতে পারে। তখনই আমার মুজিবের অডিশন আসলো, যে আমাকে সিলেক্ট করা হয়েছে অডিশনের জন্য। তো অডিশনটা দেওয়ার পরেও মনে হচ্ছিল যে অডিশন দেওয়াই আসলে মানে দিতে বলেছে দিলাম, আমি তো সিলেক্ট হব না, কারণ আমি গিয়ে দেখছি অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা ওখানে অডিশন দিচ্ছে। তো মনে হচ্ছিল আমাকে কেন নিবে, আমাকে এমনি 8 বছর দেখে না। তো তারপরেও যে সিলেক্ট হয়ে যাব, এই জিনিসটা আসলে মানে চিন্তার ভাবনার বাইরে ছিল। এবং সিলেক্ট হয়ে যাওয়ার পরে তখন একটা প্ল্যান করলাম যে হ্যাঁ, তাহলে এই কাজটাতে যখন সিলেক্ট হয়েছি, এটা অলরেডি অনেক একটা স্পেশাল কাজ এবং এটা ওই লেভেলেরই একটা কাজ, তাহলে এখন আমি কাজে ফিরতে পারি। তখন একটা হঠাৎ চিন্তা আসলো, এবং তারপরেই কিভাবে যেন এক এক করে স্ক্রিপ্ট আসা শুরু করলো এবং আমি কাজে যুক্ত হয়ে গেলাম। আবার মুজিব সিনেমার, যেহেতু তুমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তোমার এই সিনেমা করার পারপাসে দেখা হয়েছে খুব কাছ থেকে, তো সেই সময়টা নিয়ে যদি একটু বলতে, যে পিএম এর সাথে তোমার দেখা হওয়ার সময়টা নিয়ে। পিএম এর সাথে দেখা হওয়ার সময়, এখন আমি কিন্তু বাবাকে ছাড়া কোথাও যাই না। তো পিএম এর সাথে দেখা করতে যাব, এন্ট্রি খালি ওই কয়টা নামই যারা আমরা অভিনয় করবো, এর বাইরে কিন্তু কেউ অ্যালাউড না। তো আমি দেখা যাচ্ছে সকালে, আমি তো তখনও এগুলো এত কিছু জানি না, আমি এত কিছু মনেও আমার নেই। তো আমি হচ্ছে রেডি হয়ে বলছি, বাবা তুমি রেডি হচ্ছ না যে, চলো যাই। বাবা বললো না, পিএম এর প্রোগ্রামে তো আমরা অ্যালাউড না, তোমাকে একা যেতে হবে, তুমি কাস্টিংয়ে। এই যে একটা ভয় ঢুকলো, একা যেতে হবে, আল্লাহ কি করব, খুব অকওয়ার্ড লাগবে, এম্বারেসিং লাগবে, ভয় লাগছে, মানে
এমনি পিএম থাকবে সামনে, কি করব আমি? তো আমি গিয়ে পিছে একটা সিটে একা একা বসে আছি। তারপরে কে জানি আমাকে তিশা আপু না কে জানি এসে বললো, আচ্ছা তুই এত ভাইটাল রোল করবি, তুই কেন এত পিছে বসবি, তুই সামনে আয় আমার সাথে। আচ্ছা। তো সামনে নিয়ে আমাকে বসালো। তো তারপরে পিএম এর সাথে আমি কথা বললাম। পিএম আমাদের খুবই ওই দিন ভালো আপ্যায়ন করেছে সবাইকে, এবং পিএম এর সাথে কথা বললাম। পিএম নিজে তার মার গল্প আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে এই বয়সটা দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স যে আমরা যে পিএম এর সাথে বসে একটা ফিল্মের ব্যাপারে আলাপও করতে পারি। স্পেসিফিকলি তোমাকে কিছু বলেছে কিনা উনি? স্পেসিফিকলি বলেছিল যে তার মা আমার বয়সটাতে থাকতে তার মা একরকম ছিল, এবং সে যখন আরও তার বয়স বাড়ে, তিশা আপু যে ক্যারেক্টারটা করে, তখন সে একটু ডিফারেন্ট হয়ে গেছিল, কিন্তু আমার বয়সটাতে থাকতে সে খুব চঞ্চল ছিল, সে খুব বুদ্ধিমান ছিল, সে খুব সুন্দর ছিল দেখতে। তো এইগুলো কথা আমাকে বলেছিল, এবং বলছিল যে তুমি খুব সুন্দর পার্টটা পেয়েছো, তোমাকে বিয়েতে দেখানো হবে। আমার মাকে খুব সুন্দর লেগেছিল বিয়েতে, আমি আমার দাদির মুখে শুনেছি। তো এই কথাটা বলেছিল, পরে মনে হয়েছিল যে সে মনে হয় অনেক হ্যাপি। এবং যখন সিনেমাটা সে দেখলো, আমার স্পষ্ট মনে আছে যে সিনেমাটা দেখার পরে আমরা তো আবার পিএম এর কার্যালয়ে গেলাম সবাই পরের দিন। তো ওই দিন রেহানা ম্যামও ছিল, পিএমও ছিল। তো আমি রেহানা ম্যামকে গিয়ে বলছিলাম যে আমি ছোট রেনু ক্যারেক্টারটা করেছি, আমি জানি না আপনি আমাকে এখন চিনছেন কিনা। তো রেহানা ম্যাম আমাকে এসে জড়ায় ধরে বলছে যে একদম ঠিক আছে, আমাদের ছোট রেনু কিন্তু এরকম সুন্দর ছিল জানো, আমি তোমাকে দেখে আমার পুরো মনে হয়েছে এরকম। এবং পিএম সমানে এই কথাটাই বলছে, আমার মা কিন্তু এই বয়সে খুব সুন্দর ছিল তোমার মতোই, তুমি একদম পারফেক্ট কাস্টিং। তো পিএম এর মুখে পারফেক্ট কাস্টিং শোনাটা একটা আসলে আমার মনে হয় ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকেও মনে হয় অনেক বড় কিছু হলে এটা হবে। আচ্ছা, এই যে লম্বা সময়ের পরে তুমি ফিল্মে আসলে, এই যে মাঝখানে যে সময়টা 8 বছর, এই সময়টা কি কোনো ফিল্মের প্রপোজাল আসছে কিনা, বা অনেক সেই সময় তোমার করতে ইচ্ছা করছে কিনা, বা এরকম কোনো? অনেক প্রপোজাল এসেছে, অনেক স্ক্রিপ্ট এসেছে অনেক লেভেলের, এবং ক্লাস 8-এ থাকতেই আমার স্ক্রিপ্ট আসা শুরু করে। তো স্ক্রিপ্টগুলো আমি পড়তাম, কিন্তু বাবার শর্ত ছিল তুমি স্ক্রিপ্টই পড়তে পারবে, এর বাইরে তুমি কিছু করতে পারবে। তোমার ইচ্ছা ছিল যে না আমি পড়তে? কিন্তু আমার কোনো স্ক্রিপ্ট পড়ে ভালো লেগে যেত। এবং যেমন একটা সিনেমার কথা আমি কখনো বলিনি, বাট আমার মনে হয় আজকে বলি তোমার সাথে, যেহেতু কথা বলছি। যেমন অস্তিত্ব সিনেমাটার স্ক্রিপ্ট আমার কাছে প্রথম আসে। আচ্ছা, অস্তিত্ব। এবং ওইটার কথাও হয় আমার সাথে, মামুন ভাইয়ের সাথে আমার খুব কথা হয় তখন, এবং মামুন ভাই আমাদের বাসায় আসে স্ক্রিপ্ট দিতে। তো ওই সিনেমাটা নিয়ে খুব চেয়েছিল মামুন ভাই আমি করি, কিন্তু তখন যেহেতু মাত্র ক্লাস 6-এ পড়ি, এই জন্য বাবা কোনোভাবেই শেষ মুহূর্তে রাজি হয়নি। বাট যখনই এই সিনেমাটার গল্পটা পড়েছিলাম মনে হয়েছিল খুব সুন্দর, এবং হয়তো বা আর 4-5 বছর পর যদি সিনেমাটা হতো অবশ্যই আমি করতাম, আমি অবশ্যই তখন করতাম। এবং ওই সিনেমা এরকম আরো অনেক অসংখ্য সিনেমা আছে যেগুলো পরে হয়তো বা অন্য কাউকে নিয়ে করা হয়েছে। এর মাঝেই তো আবার দাদা তোমাকে কাজের জন্য প্রপোজ দিয়েছে, তো সেই গল্পটা ও তখন ছিল বোম্বেতে, ও তখন তাই না মুজিবের শুটে ছিল। তো হঠাৎ করে আমি ভাবলাম যে দিঘিকে নিয়ে কাজ হয়নি, তা আমি মানে হয় না যে ওর বাবার সাথে আমার কাজ হয়েছে, আমি কিন্তু ওর বাবার সাথেও মুভিতে কাজ করেছি, আমার ফিল্মের প্রথম মুভি কিন্তু ওর বাবার সাথে। তুমি তো কোরিওগ্রাফার, পাশাপাশি তুমি অভিনয় করছি। হ্যাঁ, আমি যখন ওই আমার প্রথম মুভি কিন্তু ওর বাবার সাথেই, যে চণ্ডীদাস ও রজকিনী ছবিতে আমি অভিনয় করি, এবং এটা সুব্রত দা ছিল। আর এই দিক দিয়ে ওর মার সাথে আমার বেশ কিছু ছবি হয়েছে, তখন সেই সুবাদেই কিন্তু ওর মার সাথে আমার বন্ধুত্ব। তা হঠাৎ করে ভাবলাম যে দিঘিকে নিয়ে কাজ হয় না কাজ করি। তখন আমি আমাদের বারিশকে বললাম যে বারিশ, আমার খুব ইচ্ছা দিঘিকে নিয়ে কাজ করা, তা তুই কি বলি? বলে হ্যাঁ করো, দিঘি খুব ভালো মেয়ে, খুব সুইট মেয়ে। হয় না যে আমরা একটু মানে জেনে নিই আগে, আর আমি হয় কি আমি একটু আমি খুব সফট মাইন্ডেড, আমি চাই আমার সাথে যে মিশতে পারবে বা আমার মতো চলতে পারবে বা আমার মতো কাজ করতে পারবে, আমি তাদেরকে নিয়ে কাজ করি। আমি আগে বলে দিই, একটা গ্রুপের মধ্যে যদি একটা একটু ভুল ত্রুটি থাকে, গ্রুপটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই সুবাদে আমি ওকে ফোন করলাম একদিন রাতে, তো ও ভাবতে পারেনি আমি ওকে ফোন করব, তখন ও বোম্বেতে। আমাকে বারিশা আপু বললো কোরিওগ্রাফার গৌতম সাহা তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে মনে হয় ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, একটু চেক করো। তো আমি চেক করলাম যে হ্যাঁ এসেছে, এবং আমি অ্যাকসেপ্টও করলাম। তো আমি আবার হাই লিখে রাখছি যে আচ্ছা মামা যেহেতু কথা বলতে চেয়েছে। তো আমি তো তখনও মামা না কি বলবো আমি জানি না, এবং মামা প্রথমেই ফোন দিয়ে বলতেছে এই শোন আমি একটা ফোনটা ধরে
এই শোন শোন, আমি একটা ব্রাইডাল শুট করবো বুঝছিস, আহাম ফ্যাশন হাউসের। এখন এখানে আমি 3টা থিম করব, একটা থিমে আমি তোকে রাখবে, একটা এই করব ওই করব বিভিন্ন। আমি না অবাক, আচ্ছা প্রথম কথা বলছে আমার সাথে এখনই, এই শোন এই সেই। আমি বললাম আচ্ছা আচ্ছা। আর মানে আমি তো খুব নার্ভাস ওভাবে কথা বলছি। ও তখন কিন্তু শুট করে নাই, না মানে তো হয় না আমি বলছিলাম প্রথমে যে আমাকে কি ভালো লাগবে, আপনি যে আমাকে ব্রাইডাল করাবেন আমাকে কি ভালো লাগবে? এই চুপ কর, কেন ভালো লাগবে না? আমি তোকে সেটা আমি দেখবো। ওটা আমার ব্যাপার, তোকে ভালো লাগবে নাকি? তোকে অনেক সুন্দর করে সাজাবো, এই করব সেই করব, মাথায় এইটা দিব ওইটা দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এখন বল তোকে কি করতে হবে, তোকে কেমন কি পেমেন্ট দিব? এখন হঠাৎ করে বলতেছে পেমেন্টের কথা, কিছু জানি না আমি কবে আসবো। আমি বললাম দেখেন আমার তো এই না, এই চুপ কর, তোর আসতেই হবে। হ্যাঁ তোর মানে আসতেই ওদিকে হবে। নিয়ে একদম একদম। তো না, আমার আমি তো বললাম ওই ইচ্ছা আছে আমি যে- বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভাইয়া আমি তোর মামা লাগি, আমি তোর মায়ের বন্ধু, তুই আমাকে মামা ডাকবি। এবং ইন্ডাস্ট্রির এখন অনেকেই আছে যারা হচ্ছে, যেহেতু আমি বড় হয়ে গেছি এখন, আমি চাইলেও তাদের আঙ্কেল বললে অনেক আছে মাইন্ড করে, আন্টি বললে মাইন্ড করে, খুব স্বাভাবিক এই জিনিসটা। তো এই জন্য আমি না ভয় সবাইকে তারপর থেকে ভাইয়া আপু এগুলো বলতাম। তো মামা নিজের থেকে আমাকে বললো আমি তোর মামা লাগি, তুই আমাকে মামা বলবে, আমি তোর মা স্বাভাবিক। বন্ধু। আমি এটাই একমাত্র মিডিয়াতে ওই একমাত্র আমার ভাগ্নি, মানে ও আমাকে মামা ডাকে, নাহলে সবাই দাদা। হ্যাঁ এই মিডিয়াতে একমাত্র ও আমাকে মামা ডাকে। না, তোমার সেটা সবসময় দেখে দেখি খুব কমফোর্টলি কাজ করে। হ্যাঁ, আমি সেই জোনটা দেই। আমি যদি যাকে নিয়ে কাজ করবো, আমি যদি কমফোর্ট জোনটা না দিই, সেই কাজটা হবে না। তো যাই হোক, ও আসলো, আসার পরে ওর সাথে আমি বললাম যে আমি এই লুক করবো, এই লুক কয়টার সময় ঢুকতে পারবি? তখন ও বললো যে মামা আমি একটা মতো ঢুকবো। ওর ক্লাস ছিল মনে সেদিন, রাইট? ওর ক্লাস ছিল সেদিন, আবার ওপো ছিল আমার সেটে। আমি বলছি আমাকে ওপর নিয়ে আমি শুরু করে দিব। ওদের রাহাতও ছিল বাড়ির হ্যাঁ, তুমিও ছিলে, রাইট রাইট। ওই দিনই ফার্স্ট ওর সাথে আমার শুট। হ্যাঁ। ওকে বললাম যে আমি তোর সাথে একটা বন্ড নেই, তোর একটা হাজবেন্ড তো দরকার। ও না অবাক হয়ে গেছে, এই কি বলতিস? হ্যাঁ। মানে আমি যে ওকে ফ্রি করতে চাচ্ছি, আমি না একটু- মানে কোনো কিছুই বুঝতেছি বুঝতেছি না। না, husband কি? দরকার। হ্যাঁ, না, আমাকে বলতেছে তোর জামাই ঠিক তোর করছিস। জামাই ঠিক করেছিস। আচ্ছা মানে আমি তো মানে লজ্জায় কি? কি হচ্ছে কি বলতেছে। তো ওই থেকে আসলে মামার সাথে আমার কাজের যাত্রাটা শুরু, এবং তারপরে এখন তো চলছেই, আরো চলছে, 3 বছর চলছে। হয়ে গেল আমরা কাজ করছি। এবং ইনশাআল্লাহ সামনেও হবে, এর মধ্যেই আবার ইনশাআল্লাহ। দেখতে পাবে, তাও আবার দেখবে। ব্রাইডাল শুট আমরা করেছি এরপরে একসাথে। আবার আচ্ছা, দিঘির মানে ফিল্মের যে নায়িকা হিসাবে যে পদচারণা, সেই জায়গাটা কি দিঘির কাছে কি মনে হয় যে না আরেকটু স্পিডি হওয়া উচিত, বা আরেকটু কৌশলী হওয়া উচিত, বা একটু চুজি হওয়া উচিত, এরকম কি মনে হয় কিনা? স্পিডি আমি নিজেও চাই না, কারণ আমার মনে হয় যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস কথাই আছে। তো ওই জায়গা থেকে হয় কি, মানুষ এখনো হয়তো বা ওই পর্যন্ত আমাকে নিয়ে চিন্তা করেনি, হয়তো বা করবে, এবং আমিও বিশ্বাসটা রাখি করবে। কিংবা যারা হয়তো বা করছে চিন্তা, তাদের প্রজেক্ট হয়তো বা আরো 1 বছর পর হবে, তাদের হয়তো বা অনেক স্পন্সর নেই, তাদের হয়তো বা গল্পটা ফিনিশ না। তো এরকম অনেক কাজ থাকে যেগুলো হয়তো বা আস্তে আস্তে আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। তো তখন হয়তো বা ক্যামেরার সামনে এসে দাঁড়াতে কিংবা পর্দায় দেখতে আমরা আরো দেরি করি। না, ছোট্ট যে দিঘিকে আমরা দেখেছি, বা দর্শকরা যারা দেখছে ছোট্ট দিঘিকে, সেই জায়গা থেকে তো আজকের দিনে তো দিঘি নাম্বার 1 হিরোইন হওয়ার কথা। মানে সেটা কি দিঘি হতে পেরেছে কিনা? না, নাম্বার 1 হওয়া তো আসলে এত সোজা না। এবং শিশুদের তো আসলে আমরা কেউ কখনো হেট করি না, শিশুদের কোনো হেটার্স থাকে না। শিশুদের সবসময় আমরা ভালোবাসি, শিশু শিল্পীদেরও আমরা ভালোবাসি। তো ওই জায়গা থেকে যদি আমি মনে করি যে শিশু শিল্পী দিঘির সবসময় শুধু ভক্তই ছিল, হেটার্স ছিল না। কারণ শিশু জিনিসটাই এরকম, নায়িকা হয়ে গেলে কিন্তু হেটার্স হয়, সমালোচনা হয়, সমালোচক হয়, অনেক কিছু হয়। তো ওই জায়গা থেকে এখন যেহেতু আমাদের দর্শকও অনেক চেঞ্জড, দর্শক কিন্তু আর ইনোসেন্ট না আগের মতো, দর্শকও চেঞ্জ। আগে যেমন আমরা কাজও করেছি অনেক, সিনেমাও প্রচুর হয়েছে। এক্স্যাক্টলি। অপুদি কিন্তু বলতে পারবে যে একদিনে অপুদি আর শাকিব খান কত জায়গায় হচ্ছে দৌড়াদৌড়ি করছে দুজন মিলে, কয়টা সেট, এফডি সেট, ভিজুয়াল। তো আমিও সেম কাজই করেছি, দেখা গেছে সকালে এই সেটে করছি, বিকালে ওই সেটে। একদম মানে এখনো মনে পড়ে এগুলা কথা, যে আমাদের রমরমা সেই সময়টার কথা। তো সিনেমাও এখন আর ওভাবে হয় না, সিনেমাও খুব সংখ্যায় কম হয়ে গেছে আমাদের। তো যেগুলো হয় খুব চুজি সিনেমা হয়, খুব বেছে বেছে হয়, তার মধ্যে বেছে কাজ করাটাও হচ্ছে এখন খুব কঠিন। তো ওই জায়গা থেকে আসলে যেহেতু কাজ পর্দার সামনে আনাও কঠিন, আমাদের করাটাও অনেক কঠিন। ওই জায়গা থেকে 1 নম্বর হওয়াটাও কঠিন। তো এখন যেহেতু অনেক মানুষ কাজ করছে, অনেক মানুষের কাজই আমরা পছন্দ করি। তো আমি মনে করি যে আমার সময়টা হয়তো বা আরো পরে আসবে, যেহেতু আমি মনে করি অনেক ছোট, অনেক ক্যারেক্টার আসলে আমার সাথে স্যুটও করে না।
অনেক ক্যারেক্টার করার জন্য হয়তো বা অনেকে আমাকে বলে আর 2টা বছর পর তোমাকে এরকম ক্যারেক্টার দেওয়া যাবে, তো ওই 2 বছর গেলে হয়তো বা আরো মানুষ দেখবে। মানে কি বিষয়টা এরকম যে এখন পর্যন্ত দিঘি মানে ম্যাচুরিটি দিঘি আমরা আসলে পাইনি এরকম ব্যাপারটা? না, অবশ্যই পেয়েছে, কিছু কিছু ক্যারেক্টারে অবশ্যই পেয়েছি আমরা, কিন্তু এখন আসলে যেহেতু আমাদের অপশন অনেক, তখন কিন্তু অপশনও অত ছিল না, আমরা কিন্তু অপশনও খুব কম ছিল। না কিন্তু তুমি তো ওটিটিতে বেশ ভালো করছো। হ্যাঁ, ওটিটিতে আমার অনেক কাজ যাচ্ছে, এবং যেহেতু সিনেমা হলে সিনেমাই খুব কম হয়, আর ঈদের সময় আসলে সিনেমাগুলো বেশি রিলিজ হয়। সেক্ষেত্রে কি তোমার টার্গেট কি ওটিটি কিনা? যে না না, টার্গেট ওটিটি না, টার্গেট আমার ভালো সিনেমা, ভালো সিনেমা যেখানেই যাক, ওটিটি যাক। সেক্ষেত্রে তোমার অলরেডি 2টা সিনেমা রিলিজ হয়েছে, মানে আমি মজিব আর টুঙ্গিপাড়ার মিয়া ভাই 2টা বাদ দিয়ে যদি বলি কমার্শিয়াল ফিল্মের ভিতরে 2টা সিনেমা রিলিজ হয়েছে। তো সেখানে তো আমরা সেই দিকে পাইনি, বা দর্শকও হয়তো এরকম পায়নি, মানে এটার কারণ কি? মানে এটার কারণ হতে পারে যে হয়তোবা তারা কানেক্ট করতে পারেনি, কিংবা কোনো বড় কোনো ফেস্টিভ্যালে ছবিটা যায়নি, এটাও একটা কারণ হতে পারে। আমার ভুল বলবো না, আমার শিক্ষা ছিল অনেক এখানে, যেই জিনিস থেকে আসলে শিক্ষা নেওয়া যায় ওটাকে আসলে ভুলও বলা যায় না। তো অবশ্যই আমি মনে করি যে হয়তোবা কোনো ফেস্টিভ্যাল থাকলে আমার জন্য সুবিধা হতো, যেহেতু ফেস্টিভ্যালেই আমরা ছুটিটা বেশি পাই এবং ওখানে তখনই আমরা কাজগুলো দেখতে যাই। আর সবকিছু মিলিয়ে আসলে যেহেতু মানুষ ঈদের সময় সিনেমাটা বেশি দেখে, তো ঈদ ছাড়া ছবিটা রিলিজ দেওয়ার সময়ও আসলে আমাদেরও ভয় লাগে যে ঈদ ছাড়া কিন্তু অনেক সিনেমায়, অনেক বড় বড় আর্টিস্টের সিনেমাও আমরা দেখি যে হল থেকে নেমে যায়। তো আমি তো সেখানে বলবো অনেক ছোট একটা মানুষ, তো হতেই পারে। তুমি একটু আগে বলছিলা যে দিঘির শিশু শিল্পী দিঘির কোনো হেটার ছিল না, ফ্যান ছিল, বাট এখন তার হেটারও তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমার ভক্ত বেশি না হেটারের সংখ্যা বেশি? ভক্ত আমার অনেক বেশি, আল্লাহর রহমতে। কারণ আমি যেটা ফিল করি যে এমন এমন কিছু জায়গায় দেখা যায় আমাদের শুটিং করতে যেতে হয় যে কেউ ওখানে যাবে না কখনো, এরকম ভিতরে ভিতরে অনেক গ্রামে গঞ্জে অনেক জায়গা আছে যে লোকেশনের জন্য আমাদের অনেক ভিতরে গিয়ে কাজ করতে হয়। ওখানেও যে 1-2টা মানুষ আমরা পাই, সেখানে কিন্তু মানুষ যদি হাতে গোনা 5 জনকে চিনে, তার মধ্যে কিন্তু একজন দিঘিকে চিনে। তো এভাবে যখন মানুষের কাছে দিঘি স্প্রেড হয়েছে, দিঘিকে মানুষ অনেক বেশি ভালোবাসে, আমি দেখেছি। তোমাকে নিয়ে সবচেয়ে বেশি গসিপিং বা রিউমার কি হয়? আমাকে নিয়ে অনেক রিউমারই হয়, আমি দেখেছি। আফ্রিদিকে নিয়ে অনেক বেশি হয়, এটা জানা কথা। আফ্রিদিকে নিয়ে অনেক রিউমার হয়, অনেক গসিপ হয়। এটা সত্যি। ওর সাথে আমার একটু ভিডিও ছাড়লেও কিন্তু এটা হয়, গসিপ হবেই। কি করলেন দিঘি, এই টাইপের কথা হয় খুব। এরকম অনেক অনেক আফ্রিদিকে নিয়ে যেটা আসলে সেটা তো এখনো চলমান আমার কাছে। হ্যাঁ, এটা চলে যাচ্ছে। আসলে কি আফ্রিদির সাথে তোমার সম্পর্কটা কি? কখনোই এরকম কোনো সম্পর্ক আমার আফ্রিদির সাথে ছিল না, ইনফ্যাক্ট এখনো নেই। তো আফ্রিদির সাথে আমার আর বাকি 5টা ফ্রেন্ডের মতোই সম্পর্ক। মিডিয়াতে আমার যে কয়জন বন্ধু বান্ধব আছে ওরকমই সম্পর্ক, এবং তুই তো করি সম্পর্ক আমাদের। তো ওই জিনিসটাকে একবার কোনো একটা পোস্টে মানুষ বলেছিল যে ওরা 2জন নায়ক নায়িকা হলে সুন্দর লাগবে একসাথে, 2জনেরই বয়স কম, এরকম একটা কোনো জিনিস দেখেছিলাম। ওখান থেকে আস্তে আস্তে যখন আমি আর আফ্রিদি ফ্রেন্ড হলাম, তখন মানুষ এটাকে আসলে একটা অন্য নাম দিয়ে রূপান্তরিত করে তাদের মতো করে তারা লিখে যাচ্ছিল। না, আফ্রিদি কি শুধুই ফ্রেন্ড? আফ্রিদি শুধুই ফ্রেন্ড, ফ্রেন্ডের থেকে একটু বেশি? না, শুধুই ফ্রেন্ড। হ্যাঁ, কিন্তু মানুষ এটা কি মানে ক্রাশ করে গসিপটা বেশি করেছে। আর আমার দিঘির ব্যাপারে একটা কমপ্লেইন থাকে সব সময় যে ফোনে পাওয়া যায় না দিঘিকে। অনেক সময় আমাদের গণমাধ্যম কর্মীরা ফোনে পাচ্ছে না, বা তোমার ডিরেক্টররা ফোনে পাচ্ছে না, মানে এটা কেন? মানে এইটা আসলে মানে এইটা নিয়ে আমি কখনো এভাবে ওপেনলি কথা বলিনি, বাট যেটা একদম ট্রু, ইটস আ ট্রু থিং, যে আমার আসলে এটা আগে ছিল না। এটা আমার একটা ইনসিডেন্টের পরে আমার এই জিনিসটা হয়। সেটা হচ্ছে যখন আমার প্রথম সিনেমা রিলিজ হয় তুমি আছো তুমি নেই, তো ওই সময়টা আমি খুব সমালোচনার মুখে পড়ি, এবং দেখা যায় যে টানা আমাকে এরকম অনেক গণমাধ্যম থেকে টানা ফোন দিয়ে আমাকে এরকম খুব প্রশ্ন করা হয়। খুব টানা হচ্ছে আমাকে একটা কথা বলা হচ্ছিল যে ঝন্টু সাহেব এখন আদালতে যাচ্ছেন, এটা হচ্ছে ওটা হচ্ছে, তোমার ভাষ্য কি? তো অলরেডি তখন আমি শুটিংয়ে, এবং যেহেতু এগুলো আগে ফেস করা হয়নি, ওখান থেকে না আমার একটা, আমি বলবো যে আমার একটা একরকমের মানে ভয় কাজ করে যে আমি এখন ফোন ধরলে আমার ওনাকে এই অ্যান্সারটা দিতে হবে। এবং তারপরে এই জীবনের প্রথম আমি তখন হচ্ছে ফোন ধরা কিছুক্ষণের জন্য স্কিপ করি, কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য। কারণ আমি জানি এখন ফোনটা ধরলে আমার এরকম অনেক উল্টোপাল্টা আরও কথা শুনতে হবে, যেটা নিয়ে হয়তো আমি কথা বলতে চাচ্ছি না। তো ওখান থেকে স্কিপ করার পরে কিছু সময় যাওয়ার পরে আমি ফিল করি যে এখন ফোন আসলে আই ফিল আ সোশ্যাল এনজাইটি, যে এই ফোনটা ধরার পরে কি হবে। এবং ওই সময়টা যাওয়ার পরে আস্তে আস্তে অভ্যাসটা আসলে রয়ে গেছে, যে অনেক সময় আমি তারপর থেকে আমি আমার
সব ফোন সব সময় সাইলেন্ট থাকে, কখনোই আমার ফোনে রিংটোন হয় না। এবং এরপর থেকে হচ্ছে আমি হাতে একদম না দেখা পর্যন্ত আমি আসলে বলতে পারি না আমার কয়টা ফোন আসছে, কারণ আমি অনেক সময় আমার এই এনজাইটিটা কাজ করে যে এখন ফোন ধরার পর যদি আবার এরকম কিছু একটা শুনি, মানে একটা ফোবিয়া আসলে হয়ে যায়, যেহেতু আমি প্রথম এরকম কিছু ফেস করেছি। তো যার জন্য অনেকের ফোনই আসলে ধরা হয় না। বাট আমি এখন আবার ওই জিনিসটা শুরু করছি যে আমি জানি এটা খুব খারাপ, এটা আসলে আমারও ক্ষতি, মানুষেরও ক্ষতি হয়। তো আমি আবার চেষ্টা করছি আগের সেই দিঘিতে ফিরে যাওয়ার, এই জায়গা দিয়ে যে আমি খুব যেহেতু ওকে না পেলে কিন্তু মানুষ আমাকে ফোন করে। তুমিও তো অনেক সময় পাও না। হ্যাঁ, আমিও পাই না। আমি ওই সে যে না পেলে তোমার বাসায় চলে আসে। বাসায় একদম আরো ডেঞ্জারাস। সকালে গিয়ে আগে বিছনা থেকে ওঠাই, ওঠ। এমন দিন গেছে শীতের মধ্যে আমি ওর গায়ে জল ঢেলে দিচ্ছি বিছানায় ঘুম থেকে উঠে ওঠার জন্য, এগুলো করছি। যাই হোক, অনেক মজার স্মৃতি আছে, অনেক মজার, মানে আমি যাদের সাথে কাজ করি আশা করি আমি খুব আনন্দ দিতে পারি এবং ওদেরকে না আমি কমফোর্ট করে নিই, যাতে সেটা গিয়ে কেউ হয়তো গৌতম শাহ অনেক কিছু অনেকে ভাবে। আমি খুব সিম্পল মানুষ, আমি এর জন্য আমি যে কোনো আর্টিস্টের সাথে কাজ করি ওদেরকে আগে আমি একটু ফ্রি করে নিই, তো কাজটা ভালো পাওয়া যায়। তোমার আসলে চাচু দাদিমা এই টাইপের যেগুলো সুপার টুপার হিট ছিল, জনপ্রিয়তা ছিল এবং তোমাকে সবাই তখন এক নামেই চিনতো শিশু শিল্পী দিঘি হিসাবে। তো ডিপজল ভাইয়ের সঙ্গে তোমার অনেক কাজ হয়েছে এবং তার ওখানে তোমাদের যাতায়াত ছিল, তো তার সঙ্গে কাজের আসলে এক্সপিরিয়েন্সটা তুমি একটু যদি শেয়ার করতে। তার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো। মানে মানুষ হয়তো বা তাকে বাইরে থেকে দেখে, তার চেহারা দেখে এরকম অনেক কিছু বলতে পারে যে ডিপজল আঙ্কেল দেখতে এরকম, সে মনে হয় মানুষটাও এরকম, কিংবা সে ক্যারেক্টার করে ভিলেনের, সে মনে হয় আসলেও ভিলেন টাইপের। কিন্তু আমরা আসলে কাছের থেকে না মিশলে কখনোই বুঝতাম না যে সে কতটা ভালো মানুষ, অনেক ভালো মানুষ। মামাও জানে, মামা মিশেছে, মামাও জানে অনেক ভালো মানুষ। এবং তার সাথে আমার সম্পর্কটা না একদম ডিফারেন্ট একটা সম্পর্ক, কারণ সে আমার বাবার অনেক আগের ফ্রেন্ড, মানে আমার জন্মের আগের বলা যায় ফ্রেন্ড। তো ওই জায়গা থেকে হয় কি, সে আমাকে কখনো আসলে ইন্ডাস্ট্রির একটা শিশু শিল্পী আর্টিস্ট হিসেবে ট্রিট করতো না, মানে এই চোখে কোনোদিন দেখেই নেই, মানে সুযোগই ছিল না। আমি বলবো যে সে সবসময় কার, সুব্রতর মেয়ে দিঘি। আচ্ছা, তো এইভাবে করতে করতে হয় কি, সে আসলে ভাস্তির মতোই ভালোবাসতো। এবং আমি কিন্তু সবাইকে আঙ্কেল ডাকি, সবাইকে আমি অনেক নামে ডাকি, আঙ্কেল ডাকি, মোস্ট অফ দ্য টাইম আমি আঙ্কেল ডাকি, মামা ডাকি। কিন্তু চাচ্চু কিন্তু আমি কখনো আমার নিজের চাচাকেও বলিনি, মানে আমি চাচ্চু কথাটা কাউকেই ডাকিনি কখনো। জাস্ট আমি ডিপজল আঙ্কেলকে আমি চাচ্চু ডাকি। মানে চাচ্চু সিনেমার আগের থেকেই যেহেতু চাচ্চু বলে বলে আমাকে প্র্যাকটিস করানো হতো যে এটা তোমার চাচ্চু, তুমি চাচ্চু ডাকবে। এবং সে যেহেতু বাবারও ফ্রেন্ড, তো ওই জায়গা থেকে এখনো পর্যন্ত মানে আমি তাকে দেখলে চাচ্চু বলেই দৌড় দিই। এবং আমাদের সম্পর্কটা এরকমই যে আমি চাচ্চু বলে আমি একদম আহ্লাদি হয়ে পড়ে যাচ্ছি তার কাছে, যে তোর কি লাগবে বল, তুই এতদিন পরে এসে। তো আমাদের সম্পর্কটা আসলে এরকমই। এবং সে খুবই ভালো মানুষ। এবং আমার মনে আছে যে সেটের মধ্যে সবাই তাকে অনেক ভয় পেত, কম আর বেশি। কিন্তু আমি হচ্ছে সেটে ঢুকে দেখতাম সে বসা, আমি তার কোলে গিয়ে বসে পড়তাম, চাচ্চু আমাকে চকলেট এনে দাও, নাহলে আজকে আমি কোনো শর্ট দিতে পারবো না, একদম এভাবে। তো সে তখন সবসময় বলতো, সুব্রত কি আনলি রে, তোর মেয়ে তো আমাকে পাত্তাই দিতেছে না, এরকম একটা ব্যাপার। তো ওই জিনিসটা এখনো আছে, দেখা যায় যে সে আমাকে দেখলে এখনো, আরে দিঘি নাকি রে, এই নাকি। তো কয়েকদিন আগে যেহেতু তাদের ইলেকশন গেল, আমি দেশে ছিলাম না দেখে যেতে পারিনি। তো বাবা বলছিল, তোমার চাচ্চু তো একটু পরপরই খালি মেয়ে আসলো না, একটা ভোট কম পেলাম, আরেকটা ভোটে বেশি জিততাম মেয়ে আসলে। তো সবসময় সে তার সাথে আমাদের এই কথাটা হয়। এবং সে যখন যেখানেই যাচ্ছে তারপর থেকে এই শিল্পী সমিতি তারা যখন এই জায়গাটাতে আবার আসলো, পুরো প্যানেল যেখানেই যাচ্ছে দেখা যাচ্ছে পুরো প্যানেল ভিজিট, কিন্তু সে আমাকে কিন্তু আলাদা করে ফোন দেয়, মিশা আঙ্কেল আমাকে আলাদা করে ফোন দেয় যে মা আমরা প্যানেল যাচ্ছি, কিন্তু তুমি আমাদের মেয়ে হিসেবে যাচ্ছ, তুমি কিন্তু কোনো নায়িকা হিসেবে যাচ্ছ না। তো এই ট্রিটটা আমি সবসময় পাই তাদের থেকে। ডিপজল ভাইয়ের কাছ থেকে তুমি বলছিলা যে সে তার কাছ থেকে অনেকেই অনেক কিছু নিয়েছে, তোমার আসলে স্পেশালি কি নেওয়া হয়েছে বা তোমাকে সে কি গিফট করেছে? আমাকে স্পেশালিটি আমি যদি বলি যে অনেকে, হ্যাঁ অবশ্যই অনেক গিফট পেয়েছে, কিন্তু আমার স্পেশালিটি ছিল আমি যে পরিমাণ চকলেট ওনার থেকে নিয়েছি, আমি শিওর দিয়ে বলতে পারি এই পরিমাণ চকলেট কেউ কারো কাছ থেকে নেয়নি। মানে আমার মনে আছে একদিন সন্ধ্যাবেলা আমি শুটিং করছি উত্তরাতে, এবং সে শুটিং দেখতে এসেছিল, ওই দিনটা শুটিং ছিল না, সে চাচ্চুর সেটে শুটিং দেখতে আসে। এবং আমার মন খারাপ ছিল কোনো একটা কারণে, হয়তো বা মা বকা দিয়েছিল। আমি বলছিলাম আজকে আমার মন ভালো না চাচ্চু, আমি শর্ট দিতে পারছি না, আমার খুব মন খারাপ। কেন? আমার মা আমাকে বকা দিয়েছে। বলছে কি করলে তোর মন ভালো হবে, আমাকে একটু বলতো। আমি মনে হয় আমার একটু চকলেট খেলে মনটা ভালো হয়ে যাবে। বলে আচ্ছা ঠিক আছে। তো আমি দেখলাম কি 1 ঘন্টা পরে
এত বড় বড় কার্টুনে করে যে আমরা বাজার আনি, তখন তো এরকম বড় বড় কার্টুন ছিল, ওই 3-4টা কার্টুন ঢুকলো এবং কার্টুন এই পর্যন্ত ভরা চকলেট। তো এরপরে আমি তো অবাক যে এতগুলো চকলেট, এত চকলেট কিভাবে, চকলেট, চিপস, জুস, মানে কি নেই। তো তখন বাবা এসে বলছে যে তোমার চাচু কি করছে জানো? আমি বললাম কি? শুনলাম ওখানে একটা সুপার শপ ছিল, সেই সুপার শপে ঢুকে উনি নাকি বলছে যে আপনাদের চকলেট কাউন্টারে যত চকলেট আছে আমি কাউন্টার খালি দেখতে চাই, ও মাই গড, আমি সব নিয়ে আসবো, মানে এখানে কোনো চকলেট থাকতে পারবে না, আর আপনারা নতুন চকলেট কালকে উঠাবেন, সব নিয়ে আজকে আসছে? সব নিয়ে আসবো আমি। তো উনি সব নিয়ে আসছে, একদম যা ছিল চকলেট থেকে শুরু করে জুস যা ছিল, উনি এই জন্য 3টা কার্টুন ভর্তি করে সে নিয়ে আসছে। তো এইভাবে সে আমাকে শুটিং, এবং এই চকলেট যে আমি কত মাস পর্যন্ত আমি এই চকলেট নিয়ে শুটিং নিজে করেছি, খাওয়া অন্যকে গিফট করা। হ্যাঁ একদম, মানে এবং যেই বাসে আসতো তোমার বাসে চকলেটের এই অবস্থা, আচ্ছা নিয়ে তো এই ভালোবাসাগুলো আমি তার থেকে পেয়েছি। এবং এখন তো অনেকেই বলে এইটা পেয়েছি ওটা পেয়েছি, কিন্তু আমরা আসলে ওই সময়টাই দেখেছি এবং সে আসলে এরকমই। কিন্তু ডিজল ভাই মাঝখানে আক্ষেপ করেছিল যে দিঘি তো আমাদের মেয়ে, তো দিঘি ফিল্ম করবে, ওকে তো আমরা নিয়ে ফিল্ম করব, আমাদের হাউজে কাজ করবে বা আমরা ওকে নিয়ে ভালো করব, কিন্তু সেটা হয়ে ওঠে নাই কেন? সেটা হয়ে ওঠেনি হয়তোবা তখন আসলে চাচু সিনেমা করছিল না ওভাবে, সেও তখন ওই সময়টা একটু গ্যাপে ছিল। এবং তারপরে সে যখন সিনেমা করে দেখা যায় আমিও আসলে পরপর এদিকে সিনেমা করছিলাম, তার বাবার সাথে যোগাযোগ ছিল, কিন্তু আমার সাথে তখনও তার ওভাবে ডিরেক্টলি যোগাযোগ হয়নি, যেহেতু অনেক বছর গ্যাপ হয়ে গেছে একটা। তো চাচ্চু তো আক্ষেপ রাখতেই পারে যে আমাদের ঘরের মেয়ে, এবং সে আমি মনে করি যে সে এতটাই আপন মনে করে দেখি আক্ষেপটা সে রাখতে পেরেছে, বলতে পেরেছে যে আমাদের ঘরের মেয়ে, আমাকে বলেনি কেন। তো আমরা আসলে এতটা ক্লোজ যে সে আমাকে কখনোই নায়িকা মনে করেনি। সে তার কাছে আমি মানে সে এরকমও হয় যে আমি হয়তো বা বলতে পারি তাকে যে ছোটবেলায় যেভাবে আমি বলেছি চাচ্চু আমি চকলেট খাবো, আমি যদি চাকে বলি চাচ্চু একটা সিনেমা প্রডিউস করো তো যে আমি করব, সে কিন্তু সাথে সাথে রাজি হয়ে যাবে একদমই। তো জিনিসটা আসলে আমাদের মধ্যে এরকম। তো বাবা চাচারা সবসময় আমাদের উপর একটু আক্ষেপ করে থাকে, কিন্তু পরে আবার তাৎক্ষণিকভাবেই ঠিক হয়ে যায়। যেমন লাস্ট যখন আমার সাথে দেখা হয়েছে তখনও আবার আমাকে বলছে কি তুই কি আবার মাইন্ড করলি নাকি রে আমার উপর? আমি বলছি না, আপনার উপর আমি কেন মাইন্ড করবো, আপনি বলে কি বলে? তো বলে যে না দেখ আমি তো তোর বাবার মতো। আমি বলছি বাবার মতো না, বলবেন বাবাই, আপনি আমাকে যাই বলেন আমার কোনোদিন সমস্যা নাই। তো ওই জায়গাটা আসলে আমরা ছোটবেলার থেকেই আমি তার থেকে যেহেতু তার কাছে বড় হয়েছি, আমি ওই জায়গাটা সে আমার কাছে এমনিই পায়। আচ্ছা, দিঘিকে নিয়ে একটা কমপ্লেন সবসময় শোনা যায় যে দিঘি কাজের থেকে টিকটকে বেশি সময় দিচ্ছে, বিষয়টা কি আসলে সত্য কিনা? না, বিষয়টা কোনোভাবেই সত্য না, কারণ আমার মনে হয় যে টিকটকে তখন সময় দিতাম যখন আমার কাজ ছিল না, মানে আমি জেনুইনলি যখন আমি কাজ করতাম না। আমি যখন কাজে আসলে অ্যাভেলেবেল হওয়া শুরু করি এবং আমার কাজ যখন অনেক বেশি বেড়ে যায়, তারপর থেকে আমি টিকটকে আসলে সময় দিতে পারি না। যেমন আমি লাস্ট একটা এন্ডোর্স করেছি কোক স্টুডিওর সাথে টিকটকে, সেটাও কিন্তু আমি লাস্ট মোমেন্টে করেছি, একদম মানে লাস্ট মোমেন্টে তাদের যখন ডেডলাইন হয়ে গেছে তখন আপু ওই ভিডিওটা তো আপলোড দিতে হবে। আমি আচ্ছা আচ্ছা ভুলেই গেছি আমি, এরকম একটা বিষয়। টিকটকে আমার খুবই কম ভিডিও আপলোড দেওয়া হয়, আর এখন যেগুলো আপলোড দেওয়া হয় সেগুলো হচ্ছে এই যে ফটোশুটের সময় যে ভিডিওগুলো আমরা করি, যে ভিডিও ক্লিপগুলো রিলসে আমরা দিই, ওইটাই কিন্তু এখন টিকটকে দিয়ে দিই, এখন কিন্তু আলাদা করে আর কিছু করা না। এখন হয় কি যে আমাদের যে শুটগুলো হয় এখন ক্লায়েন্ট চাই দাদা আমাদের একটু টিকটক লাগবে, দাদা আমাদের একটু রিলসে দিতে হবে, মানে এর জন্য আমরা আগেই আর্টিস্টদের বলে দিই বা ওদেরকে বলে দিই তোরা কিন্তু তোদের পেজ থেকে ছেড়ে দিস, কারণ ওরা ছাড়লে কিন্তু ওই ক্লায়েন্টটা খুশি এবং ওই পেজটা একটু দাঁড়াবে। না, দিঘির যে বিষয়টা আমি আসতে চাচ্ছি সেটা হচ্ছে দিঘি যাই করে সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়, সেটা টিকটক হোক কাজ হোক যাই হোক। তো তার মানে কি দিঘি কি কন্ট্রোভার্সির রানী কিনা? আমি জানি না। আমি কয়দিন আগে একটা সিনেমা দেখছিলাম ইমতিয়াজ আলীর আমার সিং চামকিলা, তো ওখানে আসলে দিলজিৎ দোসাঞ্জের একটা ডায়লগ ছিল যে ও বলছিল যে আমি খালি এই টাইপের গানগুলো গাই, কিন্তু সবাই এই টাইপের গানগুলো গায়, কিন্তু কথাটা হয় নিউজে আমাকে নিয়েই, নামটা আমারই ওঠে, আর সবাই কিন্তু গাচ্ছে। তো আমি খুব রিলেট করতে পারি কথাটা, যে সবাই কিন্তু সবই করে, সব নায়িকা টিকটক করে, সব নায়িকা সব কাজই করে, কিংবা সব নায়িকা সব কিছুই করে, কিন্তু হেডলাইনটা যখন হয় তখন দিঘিও বাকিরা হেডলাইনটা এরকম হয় যে দিঘির নামটা আগে। তো যেটা আমি বলছিলাম যে হয়তো বা আমার নামটা অনেক বেশি ভারী, আমার নামটা নিলে হয়তো বা তাদেরও সুবিধা হয়, কিংবা এখন যেহেতু একটা জিনিস হয়ে গেছে যে
আমার নামের সাথে এরকম কিছু নিউজ জোড়া লাগাতে লাগাতে জিনিসটা হয়ে গেছে যে এখন আমার নামটা নিলে এরকম নিউজ মনে করে মানুষ হয়তো আরো দেখতে পারে। তো এই জন্য হয়তো বা দেয়। বাট এখন আমি হচ্ছে যেটা করি যে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করা থেকে আমি হচ্ছে এরকম কথা বলাও খুব আমি অ্যাভয়েড করি। কারণ কি আমি যেটা দেখেছি যে যখন যাই বলি না কেন খুব নর্মাল কথাকেও আমার আসলে অনেকভাবে প্রেজেন্ট করা হয়। তো আমি একদিক থেকে আমি চাই না কোনোভাবে আমার এরকম কিছু আর হোক। এবং আমি একটা পার্সন যে কিনা ভাইরাল হয়েই যাচ্ছে কিন্তু আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা সব কিছুই নাই। তো আমি এই জন্য চাই না যে আমি প্রতিনিয়ত ভাইরাল হই। এবং অনেকে হয়তো বা এই জন্য খেয়াল করেছে যে আমি কিন্তু লাস্ট গণমাধ্যমে অনেক দিন হয়েছে কথা বলি না, আমি কিন্তু এভাবে অনেক কমই বলি এখন। তো এই জিনিসটাও একটা রিজন। এবং যেহেতু কথা কম বললে কন্ট্রোভার্সিও কম হয়, ভাইরাল হওয়াটাও কম হয়। তো এই জন্য আসলে আমার মনে হয় যে তাদের সামনে আসে একটু কম আসলেই ভালো। কিন্তু আমার নামের সাথে কন্ট্রোভার্সি কেন সবসময় থাকে এটা আমার কোনো আইডিয়াই নেই একদম। আরেকটা বিষয় তোমার ফ্যানরা জানতে চায়, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া আমরা দেখি যে আমাদের ধর্মীয় যে ব্যাপারটা নিয়ে যে আসলে দিঘি আসলে কোন ধর্মটা পালন করে আমরা হয়তো জানি, তোমার ফ্যানরা অনেকে প্রশ্ন থাকে, তো সেই বিষয়টা ক্লিয়ার করবা কিনা যে আসলে যে তোমার বাবা হিন্দু ধর্মের ছিলেন, তোমার মা মুসলিম ধর্মের ছিলেন? হ্যাঁ, আমার বাবা হিন্দু ধর্মের ছিলেন, আমার বাবা একজন কনভার্টেড মুসলিম। এবং তারপর থেকে আমাদের ফ্যামিলি আসলে মুসলিম ধর্মটাই পালন করে এসেছে। এবং আমার ভাই, আমাদের জন্ম কিন্তু সবার মুসলিম ধর্মের ঘরানায় এবং মুসলিম ধর্মে, যেহেতু আমার মা মুসলিম ছিল এবং আমাদের বিধানে তাই আছে। কিন্তু আমি সবার ধর্মকে অনেক রেসপেক্ট করি, এরকম কোনো কিছুই না যে আমি মুসলিম দেখে আমি কাউকে রেসপেক্ট করি না, আমি সবাইকে অনেক রেসপেক্ট করি। তোমার বাবার ফ্যামিলির যারা তোমার রিলেটিভরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ হয় কিনা? বা হ্যাঁ, ফ্যামিলি তো আফটার অল ফ্যামিলি, এখানে তো আসলে তখন তো আসলে আমরা ধর্মকর্ম কিছু মনে করি না, আমার কাছে ফ্যামিলিটাই সবার আগে। তখন পূজা পার্বণে কি তোমাদের সাথে দেখা হয় কিনা বা তোমরা যাও কিনা? আসলে পূজা তো আমরা এমনি ঘুরতে যাই মণ্ডপে অনেকেই। যেমন আমি মামার সাথে একবার শুটিং করতে গিয়ে আমরা মাস্ক পরে ঢুকেছিলাম, যে শুটিং করেছি একটা ফ্লোরে, নিচের ফ্লোরেই আসলে পূজা হচ্ছে। তো তখন আমরা মাস্ক পরে ঘুমটা টুমটা দিয়েছি, আচ্ছা দেখি তো দেখে আসি। তো এরকম দেখে আসা অনেক হয়, কিন্তু আসলে ওভাবে সামিল হওয়াটা হয় না। কিংবা পরিবারের সাথে যোগাযোগ দেখা সবকিছুই হয়, কিন্তু আমরা যে যার জায়গা থেকে আমরা আমাদের ধর্মটা পালন করি এবং আমরা সবাইকে রেসপেক্ট করি। আচ্ছা, তোমার মাকে নিয়ে স্পেশালি কোনো স্মৃতিচারণ যদি থাকে একটু শেয়ার করো, মানে তোমার মাকে নিয়ে। কারণ তোমার এই যে আজকে মিডিয়াতে আসা ইন্সপিরেশন তো তোমার মায়ে ছিল, তার একটা প্ল্যান ছিল বিধায় তুমি দীর্ঘ সময় গ্যাপ দিয়েছো। তো সেই মাকে নিয়ে যদি একটু স্মৃতিচারণ করতে। মাকে নিয়ে স্মৃতিচারণ বলতে মায়ের সাথেই তো সব কাজ, মায়ের সাথেই তো সব কিছু। তো ওই জায়গা থেকে মাকে তো সব কিছুতেই প্রয়োজন হয়, দরকার হয়। মা আসলে না থাকলে এই জায়গাটাতে দেখি কোনোদিনই থাকতো না, এটাও সত্যি কথা। মায়ের জন্যই আজকে এখানে এসেছি। তো যেহেতু মা, আমার আক্ষেপটা এক জায়গায় যে মা যেহেতু ছোট দিঘিটাকে এত সুন্দর করে বড় মানে একটা জায়গায় এনে দিয়ে গেছে, বড় দিঘির বেলায় কেন সে নেই, কেন বড় হয়ে আমি তাকে পেলাম না। আসলে ক্যারিয়ারের জন্য না, একজন পার্সোনাল লাইফ হিসেবে, একটা পার্সোনাল লাইফ হিসেবে মাকে অনেক বেশি দরকার হয়। তো অনেক জিনিসই আছে যে জিনিসটা করতে গেলে আসলে মনে হয় যে মার সাথে কথা বললে মনে হয় আমি একটা সলিউশন পেতাম, মার সাথে কথা বললে মনে হয় আমি একটা ভালো ব্যাখ্যা দিতে পারতাম, মা আমাকে একটা ডিসিশন দিত, এই ডিসিশনে চললে মনে হয় ভালো হতো। তো যেগুলো থেকে আমি একটু বঞ্চিতই হই, কারণ যেহেতু ওই গাইডলাইন্সটা পাই না। হ্যাঁ, অবশ্যই এটা সারা জীবনই থাকবে, এটা কখনোই যাবে না। এবং মায়ের গাইডলাইনটা আসলে অন্য কাউকে দিয়েও হয় না। খুব বেশি মিস করো? হ্যাঁ, অনেক করি, এটা সত্যি স্বাভাবিক। দাদা, তোমার ঈদ নিয়ে বেশ ব্যস্ততা থাকে, ঈদের কাজ নিয়ে। তো ঈদ নিয়ে সর্বশেষ প্ল্যান নিয়ে রাইজিং বিডি দর্শকদের কিছু বলো। অচিরেই কিছু শুট আসবে আমার, দেখতে পাবে দর্শক। আর রাইজিং বিডি, তুমি আমার খুব পছন্দের জার্নালিস্ট, সবসময় যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে আমরা একটু ডিসকাস করি তোমার সাথেই। আর রাইজিং বিডিকে এতটুকুই বলবো, অনেক শুভকামনা এবং ঈদের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা রইল, এবং ভালো থাকবেন সবাই। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারি। থ্যাংক ইউ রাইজিং বিডিকে। রাইজিং বিডির দর্শকদের জন্য কিছু বলতে আর কি? রাইজিং বিডির দর্শকদের বলবো যে রাইজিং বিডি স্পেশালে আপনারা এতক্ষণ দেখেছেন, সময় দিয়েছেন,
অনেক কৃতজ্ঞ আমরা আপনাদের কাছে, এবং সবসময় এই ভালোবাসাটা রাখবেন। আমরা অনেক ভালো কাজ উপহার দিতে চাই আপনাদের, অনেক ভালো ভালো সিনেমা দিতে চাই, অনেক ভালো ভালো কাজ দিতে চাই ওটিটিতে, কিংবা যদি বলেন যে মডেলিং দিয়ে তাও দিতে চাই। এবং সবসময় আমরা আপনাদের ভালো কাজ দিতে চাই। আপনারা আমাদের সাপোর্ট করলে আমরা আরও ভালো কাজ দিতে পারবো। এবং সবসময় বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন, বাংলা সিনেমা দেখবেন। ঈদের সময় অনেক সিনেমা আসছে, আবারও দেখবেন। কাজ শেষ করে আসলে এই সিনেমা দেখাটাই আমাদের মনে হয় অনেক বড় এন্টারটেনমেন্ট, এবং অনেক সুন্দর সুন্দর সিনেমা আসছে। আমি আশা করি আপনারা দেখবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।